উঁকি মারা পেটের সাদা অংশ যেন মাদকতা ছড়াচ্ছে। মনের লালসার রস তার টকবগিয়ে ফুলে ফেঁপে উঠছে। মধুপুরের পুরো এলাকা ঘন বন জঙ্গলে ঘেরা। রাতের আধারে জঙ্গল আরো ভয়ানক হয়ে ওঠে। ঘন কালো আধারে গাছের ডালে বসে থাকা হুতুম পেঁচার ডাক যেন ভুতুড়ে অনুভূতিকে আরো উস্কে দেয়। জোনাকি পোকার আলো আর ঝিঝি পোকার ডাক যেন নীরবতার গভীরতম পদধ্বনি। এই জঙ্গলের মাঝ দিয়ে সাপের মতো এঁকে বেঁকে গেছে একটি পাকা রাস্তা। কিছুটা পথ দূরে একটা মাইলস্টোন, আর তার পাশে একটি সাইনবোর্ডে লেখা, রাতে এই পথ ধরে যাতায়াত প্রাণ সংশয়ের কারণ হতে পারে। একদিন এই সাইনবোর্ডটা আচমকাই ভেঙে নিচে পড়ে যায়। ওই রাস্তা দিয়ে মালবাহী লরি নিয়ে যাচ্ছিল রামু আর জিতেন। জিতেন ছিল লরির ড্রাইভার, স্বল্পভাষী ও খুব সহজ সরল মানুষ সে। অন্যদিকে রামু ছিল একজন খালাসি, নেশা করত সে, আর খুব নারী লালসী ছিল। আরে জিতেন ভাই, একটু সুরা তো ফান করো। তোমার গাড়ি তো গরুর গাড়ির মতো চলছে গো, একটু এনার্জিটা বাড়িয়ে তো নাও। ভাই, তুই নিজে পান করছিস, কর না, আমাকে ডেকে আনছিস কেন? তোর তো বউ ছেলে নেই, জীবনের মায়া আর সংসারের দায়িত্ব কি সেটা বুঝলে অন্তত একটু ভালো কিছু হতে পারতো তোর সঙ্গে। খুব চটে গেলে মনে হয় গুরু, এ এক অন্যরকম অনুভূতি, না খেলে তুমি বুঝতে পারবে না। জিতেন রামুর দিকে রাগি রাগি চোখে তাকিয়ে রইল। জিতেনের চোখের ভাষা বুঝতে পেরে রামু চুপ করে গেল। মাইলস্টোন পার করেই গাড়ি ছুটে চলল জঙ্গলের আরো গভীর দিকে। গাড়ি চলছে নিজের গতিতে। হঠাৎ জিতেন গাড়ির ব্রেক কষল। গুরু, গাড়ি থামালে যে? অনেকক্ষণ বসে থাকতে থাকতে কোমরটা ধরে এসেছে। চল একটু দাঁড়িয়ে থেকে একটা বিড়ি টেনে আসি, বড্ড একঘেয়েমি লাগছে। ওরা গাড়ি থেকে নেমে রাস্তায় দাঁড়ালো। চারিদিকে শুনশান। জিতেন গ্যাস লাইটারটা জ্বালিয়ে বিড়িতে আগুন লাগালো। মাঝে মাঝে হাত মুঠো করে বিড়িতে ফুঁক দিচ্ছে জিতেন। রামু হাতে থাকা মদের বোতলে মাঝে মাঝেই মুখ লাগিয়ে মদ পান করছিল। কি নিস্তব্ধতা, তাই না? আশেপাশে কোনো মানুষের বসবাস আছে বলে তো মনে হয় না। গুরু, ভয় পাচ্ছ নাকি? এই সময়ে যদি একটা মেয়ে সঙ্গী পাওয়া যেত গুরু, খুব মজা হতো, কি বলো? আরে হারামখোর,
তোর মুখে কি সারাদিন মদ গাঁজার মেয়ে মানুষের কথা ছাড়া কিছুই নেই নাকি? ফের যদি ভুলভাল বকছিস, এক থাপ্পড় দিয়ে তোর সব দাঁত মাড়ি থেকে আলাদা করে দেব। রামু চুপ করে রইল। ততক্ষণে জিতেন তার হাতে থাকা বিড়িতে শুকটানটা দিয়ে নিল। হঠাৎ কোথা থেকে যেন একটা মেয়ের কণ্ঠ ভেসে এলো। ওরা পিছন ফিরতেই দেখে অপরূপ সুন্দর একটি মেয়ে দাঁড়িয়ে আছে। দেহের গড়ন খুব আকর্ষণীয়, যে কেউ একবার দেখে নিজেকে ধরে রাখতে পারবে না। ভাষা ভাষা চোখে ওদের দিকে তাকিয়ে আছে। কাপড়ের ফাঁকে উকি মারা পেটের সাদা অংশ যেন মাদকতা ছড়াচ্ছে। মেয়েটির চোখে চোখ পড়তে যেন তার ভিতরে থাকা আসরিক ভাব ছড়িয়ে পড়ল। মেয়েটিকে কাছে পেতে যেন মনের লালসার রস তার টগবগিয়ে ফুলে ফেপে উঠছিল। কিছু বলে ওঠার আগেই মেয়েটি উল্টো দিকে ঘুরে সামনের দিকে হাঁটা দিল। জিতেন আর রামু একে অপরের দিকে তাকিয়ে রইল। রামু মেয়েটির পিছু পিছু হাঁটতে লাগলো। মেয়েটি যাচ্ছে আর তার পায়ের নূপুর ঝনঝন করে বেঁচে চলেছে। সুঠাম দেহে সুন্দর নিতম্বে হেঁটে চলেছে হেলিয়ে দুলিয়ে। হঠাৎ থেমে গেল সে। রামু আরো একটু হেঁটে গিয়ে তার পিছনে দাঁড়ালো। রামুর এখন কি করা উচিত সেটা সে ভেবে পাচ্ছিল না। রামু ওই মেয়েটির কোমরের হাত রাখল। অদ্ভুত শীতলতা যেন তার শরীর স্পর্শ করছিল। মেয়েটির শরীর এতটাই ঠান্ডা ছিল যেন রামু কোনো বরফের পিণ্ডের উপর হাত রেখেছে। কি সর্বনাশ! কিছুক্ষণ পর মেয়েটি ঘুরে দাঁড়াতেই, কি সর্বনাশ! এ কি ভয়ানক দৃশ্য! এলোমেলো চুলে, লালচে তীক্ষ্ণ চোখ যেন আগুনের মতো জ্বলজ্বল করছে। বিশ্রী ভয়ঙ্কর বড় বড় দাঁত, আর গা দিয়ে যেন পচে যাওয়া মাংসের মতো গন্ধ বের হচ্ছে। দুহাত প্রসারিত করে কাছে ডাকছে রামুকে। রামু ভয়ে এক পা দুপা করে পিছু হটতে শুরু করলো। মেয়েটি দুহাত প্রসারিত করে ধীরে ধীরে সামনের দিকে এগোতে লাগলো। রামু ভয়ে বাঁচাও বাঁচাও বলে প্রাণপণ দৌড়াতে লাগলো। পিছন থেকে ভেসে আসছিল প্রেতাত্মার অট্টহাসি। দৌড়াতে দৌড়াতে রামু দেখতে পেল জিতেন লরি নিয়ে এগিয়ে আসছে। তাকে দেখে কে কোথায় আছো? রামুর আত্মায় জল এলো। আর একটু হলেই রামু তার উচিত শিক্ষা পেয়ে যেত।